streptococcal infection মানে ইনফেকশন pharyngeal infection not the skin infection এটা তোমার মনে রাখতে হবে pharyngeal infection এ streptococcal beta amylase infection এর consequences হিসেবে এটা ডেভেলপ করে streptococcal M protein against antibody formation হয় এই অ্যান্টিবডিটা mimicking with the tissue of the brain joint skin subcutaneous tissue and heart এবং এর সাথে ইয়ে হয় বাইন্ডিং হয়ে একটা ইনফ্ল্যামেটরি চেঞ্জ করে rheumatic fever the most important concern is that if the diagnosis of rheumatic fever is missed or if not treated properly it may lead to development of rheumatic heart disease rheumatic fever এর কনসার্নটা হলো যদি আমরা প্রপারলি যদি ট্রিটমেন্ট না করি তাহলে পেশেন্ট মে গো ইনটু দা rheumatic heart disease এটা হলো আমাদের কনসার্ন শোনা যাচ্ছে মইনুদ্দিন তোমরা কি রেসপন্স করো এই আমি এখানে কি কি প্রশ্ন আমরা জিজ্ঞেস করি সেটা ধরবো তোমাদেরকে জি স্যার শোনা যাচ্ছে স্যার rheumatic fevers develop 2 to 4 weeks after an acute episode of group A beta hemolytic streptococcal throat infection এই জন্য তোমাদের হিস্ট্রি নেওয়ার সময় rheumatic কোন ফিভার ও জয়েন্ট সোয়েলিং যদি হিস্ট্রি নেয় তোমাকে লিডিং কোয়েশ্চন করে বাইর করতে হবে তার কি টনসিলাইটিস হয়েছিল কিনা এই ডিজিজ অনসেটের 2 থেকে 4 সপ্তাহ আগে এই প্রশ্ন তোমাদেরকে করতে হবে However, in about 1/3 of cases, history of pharyngitis are absent. নাও থাকতে পারে তখন তারা ওরা বুঝে নাই যে যদি মাইনর বা মাইল্ড যদি অ্যাটাক হয় তো তাদের নলেজে থাকে তখন ওরা বলবে যে আমার কোন সময় ইয়াতে হয় না The disease is immune mediated and is also related to immunologic cross reactivity এটা তো fourth year এ পড়েছো cross reactivity of immunologic the antibody against the M protein of the streptococcus mimic with the connective tissue in the brain and other tissues. Hey Rajiv. Okay, একটা সমস্যা ছিল যে সমাধান হয়েছে এই সৌরভ সরকার বোঝাচ্ছে হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার এই সৌরভ স্যার শোনা যাচ্ছে স্যার বোঝাচ্ছে জি স্যার হ্যালো তো রেসপন্স করো না তোমরা জি স্যার শোনা যাচ্ছে স্যার শোনা যাচ্ছে স্যার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন বয়স হলো 5 থেকে 15 বছর পর্যন্ত এর মধ্যে হবে and there is no clinical or laboratory finding pathognomic for acute rheumatic fever এর কথার অর্থ হলো acute rheumatic fever কে ডায়াগনোসিস করার জন্য স্পেসিফিক কোনো ল্যাবরেটরি ফাইন্ডিংস নাই যেমন rheumatic এর জন্য এন্টেরিক ফিভারের জন্য স্পেসিফিক আমরা ফাইন্ডিং আছে ব্লাড কালচার করি অথবা ভিজুয়াল টেস্ট করে ডায়াগনোস করতে পারি কিন্তু acute rheumatic fever স্পেসিফিক কোনো ইনভেস্টিগেশন নাই যে ইনভেস্টিগেশনের ফাইন্ডিং দিয়ে আমরা পিন পয়েন্ট করে ডায়াগনোস করতে পারি এইজন্য এটাকে কতগুলো ক্রাইটেরিয়াকে অ্যাকুমুলেট করে আমরা এই ডিজিজটাকে ডায়াগনোস করি এবং এই ক্রাইটেরিয়া ডেভেলপ করে জোনস ইন 1944 এই ডিভাইসেস 1992 তে এটাকে বলা হয় জোনস ক্রাইটেরিয়া তোমরা শোনা যাচ্ছে জি স্যার সামিলা এই আব্দুর রহমান শোনা যাচ্ছে হ্যালো এই শোনা যাচ্ছে নি স্যার শোনা যাচ্ছে স্যার শুনতে পাচ্ছি জি স্যার শোনা যাচ্ছে জি স্যার শোনা যাচ্ছে শুনতে পাচ্ছি স্যার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আমরা এটাকে আমরা মেজর ক্রাইটেরিয়া মাইনর ক্রাইটেরিয়া এভিডেন্স অফ অ্যান্টিসিডেন্ট গ্রুপ এ বিটা হেমোলাইটিস ডিস্ট্রোফিক ইনফেকশন এই তিনটা ক্রাইটেরিয়াকে আমরা অ্যাকুমুলেট করে আমরা rheumatic fever কে ডায়াগনোসিস আমরা করব rheumatic fever এর জন্য চারটা মেজর ক্রাইটেরিয়া আছে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস এই শোনা যাচ্ছে নি তোমাদের হ্যালো জি স্যার শোনা যায় জি স্যার শোনা যায় শোনা যাচ্ছে স্যার নো রেসপন্স এই শোনা যাচ্ছে জি স্যার শোনা যাচ্ছে স্যার জি স্যার শোনা যাচ্ছে নি জি স্যার মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস 70% থাকে আর কার্ডিয়াকে 50 to 60% সিনডেনহাম কোরিয়া 5 to 10% সাবকিউটেনিয়াস নুডলস
ইরাইথেমা মার্জিনেটাম, এটা হলো চারটা মেজর ক্রাইটেরিয়া, এটা তোমাদের মনে রাখতে হবে। চারটা মেজর ক্রাইটেরিয়া। আর মাইনর ক্রাইটেরিয়া অফ ফিভার, আর্থ্রালজিয়া, এলিভেটেড অ্যাকুট ফেস রিঅ্যাক্টেন্ট, এর মধ্যে হলো ইএসআর, সিআরপি, আর প্রলং পিয়ার ইন্টারভেল অন ইসিজি। আর এভিডেন্স অফ অ্যান্টিসিডেন্ট গ্রুপে স্ট্রেপ্টোককাল ইনফেকশন মধ্যে মাইক্রোবিয়াল, তুমি যদি থ্রপ কালচার করে পজিটিভ যদি পাও, অথবা স্ট্রেপ্টোককাল অ্যান্টিজেন টেস্ট, অথবা সেরোলজিক্যাল টেস্টের মধ্যে এলিভেটেড যদি এএসও টাইটার পাওয়া যায়, তাহলে আমরা বুঝতে হইব যে এই পেশেন্টটা আগে গ্রুপ এ বিটার হিমোলাইটিস স্ট্রেপ্টোককাল ইনফেকশন হয়েছে। এই শোনা যাচ্ছে নি? হ্যালো স্যার, স্যার শোনা যাচ্ছে স্যার? স্যার শোনা যাচ্ছে। স্যার আপনার মাইকে মেবি প্রবলেম স্যার। স্যার আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি স্যার, আপনার ইয়ারফোনে সমস্যা হতে পারে স্যার, কিন্তু আমরা শুনতে পাচ্ছি স্যার। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হলো দুইটা মেজর ক্রাইটেরিয়া, অথবা একটা মেজর দুইটা মাইনর ক্রাইটেরিয়া। তার সাথে যদি এভিডেন্স অফ রিসেন্ট গ্রুপ বা স্ট্রেপ্টোককাল ইনফেকশন যদি থাকে, তখন ওই পেশেন্টটাকে আমরা রিউমেটিক ফিভারে হইছে আমরা ডায়াগনোসিস করব। মেজর ক্রাইটেরিয়া বলতে আমরা যে মাইক্রোটিং পলিআর্থ্রাইটিস, কার্টাইটিস ছিল, এই চারটার মধ্যে যে কোনো দুইটা থাকলে, অথবা প্লাস যদি এভিডেন্স অফ রিসেন্ট গ্রুপ এ স্ট্রেপ্টোককাল ইনফেকশন থাকলে আমরা রিউমেটিক ফিভার ডায়াগনোসিস করব। অথবা একটা মেজর আছে, দুইটা মাইনর আছে, এবং যদি গ্রুপ স্ট্রেপ্টোককাল ইনফেকশনে যদি এভিডেন্স থাকে, এভিডেন্স বলতে ডাইরেক্ট শর্ট কালচার পজিটিভ পাওয়া যায়, অথবা এএসও টাইটার যদি পজিটিভ থাকে, তাহলে আমরা এটা এই পেশেন্টটাকে অ্যাকিউট রিউমেটিক ফিভার হিসাবে আমরা ডায়াগনোস করব। আর লিমিটেশন, এই যে জোনস ক্রাইটেরিয়া ডায়াগনোসিস অফ অ্যাকিউট রিউমেটিক ফিভারে যে তার লিমিটেশন বলতে, দিস গাইডলাইন্স মিন ফর ডায়াগনোসিস ইনিশিয়াল, এটা প্রথম অ্যাটাকের সময় আমরা এটা ইউজ করি, বাট নট only not for রিকারেন্সের ডায়াগনোসিসটা অন্যরকম, এটা আমরা দেখাবো। এক্সেপশন অফ দিস যে জোনস ক্রাইটেরিয়ার মধ্যে দুইটা সার্কামস্টেন্সে আমরা জোনস ক্রাইটেরিয়া আমরা ফলো করি না, মানি না। একটা হলো কুরিয়া অথবা ইন্ডোলেন্ট কার্ডাইটিস এর কোনো রোগী যদি পেশেন্ট যদি আমাদের কাছে আসে, তাহলে আমরা ডায়াগনোস করব যে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম রিউমেটিক ফিভার। কারণ হলো যদি এই কুরিয়াটা যদি আমরা কুরিয়া এক্সক্লুড করব, কুরিয়া অন্যান্য সেরিব্রাল কজেস অফ কোলোরিয়া যদি আমরা এক্সক্লুড করতে পারি, তখন আমরা ধরে নেব যে দিস কুরিয়া ইজ ডিউ টু রিউমেটিক ফিভার। অথবা যদি কোনো কার্ডাইটিস, হঠাৎ কোনো একটা রুটিন চেক আপে কোনো কার্ডাইটিস পাইলাম, এই 5 থেকে 15 বছরের বাচ্চা, তখন আমরা পেশেন্টটাকে আমরা রিউমেটিক ফিভার হিসাবে আমরা ডায়াগনোস করে রিউমেটিক ফিভার হিসাবে আমরা ট্রিটমেন্ট করব। এই দুইটা কন্ডিশন হলো এক্সেপশনাল কন্ডিশন। স্যার জিনিসটা বুঝি না, একটু আবার বললে ভালো। আর রিকারেন্ট রিউমেটিক ফিভার, রিকারেন্ট রিউমেটিক ফিভারের ক্যারেক্টারিস্টিক্স হলো রিউমেটিক ফিভার আগে রিউমেটিক ফিভার হইছে, অথবা রিউমেটিক হার্ট ডিজিজ আছে, এর সাথে যদি এভিডেন্স অফ রিসেন্ট গ্রুপ এ বিটা হিমোলাইটিস স্ট্রেপ্টোককাস থাকে, তাহলে আমরা বলবো যে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম with evidence of recent group based infection যদি থাকে with one major or two minor category। এখন দেখো এই ক্ষেত্রে এই তোমার একটা অফিসার এখানে একটা জিনিস বুঝতে পারা রেসপন্স করে না, কারণটা কি? রাজীব তো বোঝে না, তুমি আসো না, তুমি আসো। আচ্ছা আচ্ছা, রাজীব তো
তাজমুল ইসলাম তৌহিদ শোনা যাচ্ছে আমার কথাগুলো? হ্যালো, জি স্যার। তাজমুল ইসলাম তৌহিদ আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যালো, আমার স্যার, কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, আপনার ভলিউম মনে হয় স্যার শোনা যাচ্ছে। হ্যালো, এই তাজমুল ইসলাম তৌহিদ আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। কেমন লাগে? বাংলায় লিখলো কি ইংরেজি? আমি আমার কথা শুনে না নাকি? রেসপন্স করে না দেখি। ক্লাস নিতেছি, রেসপন্স করে না দেখি আমি বারবার। ওরা মোটেই রেসপন্স করে, আমার ছবিও তো দেখা যায় তারা রেসপন্স করে। জুমে নিচ্ছে? হ্যাঁ, জুমে নিচ্ছে তো। কই নেট নাই? নেট কানেকশন তো দেখাচ্ছে না, এটা ইয়ে দিয়ে নানি ওই ওয়াইফাই নাই না, ওই আছে নেট আছে তো। ওরা রেসপন্স করে না কারণ একটা কথা বলছে, কথা বলে এটা কানেকশন আছে আর ইয়ে করে না। না না, এই ক্লাসটা নিতেছি। ওরা ইয়ে করে কথা বলে না কেন? কারণ একটু ইয়ে করে। স্যার কথা বলতেছি এই, স্যার, শোনা আপনি যাচ্ছে? শুনতেছেন না। হ্যালো, শোনা যাচ্ছে স্যার। স্যার জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। আমরা এনায়েত হোসেন শোনা যায়? জি স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে স্যার। একটু আগে শুনলো। হ্যালো, হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে জি স্যার। স্যার। এই আমাদের মাইক্রোফোনে ডিস্টার্ব হচ্ছে। তুমি এই এতগুলো কথা বলে তোমরা শুনছিলা? স্যার আমরা আপনার কথা শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, রাজনীতি বসা সমস্যা নেই। তাহলে আমাদের যে এই জোনস ক্রাইটেরিয়া, তোমার দুইটা ক্ষেত্রে জোনস ক্রাইটেরিয়া তোমার ভায়োলেট করবে, এটা পরে তোমাদের এমসিকিউ তে ওএসপি-তে এবং ভাইভাতে এটা কোশ্চেনটা প্রশ্ন করা হবে। এই জন্য তোমার এটা মাইনাস দুইটা কন্ডিশনে জোনস ক্রাইটেরিয়া তোমার ভায়োলেট করবে। দুইটা কন্ডিশন হলো কুরিয়া এবং ইন্ডোলেন্ট কার্ডাইটিস। দুইটা পেশেন্ট যদি কুরিয়া অথবা ইন্ডোলেন্ট কার্ডাইটিস নিয়ে আসে, যদি আমরা কুরিয়াকে যদি আমরা আদার কজেস অফ কুরিয়া যদি এক্সক্লুড করা করে যদি না পাওয়া যায়, তাহলে এটাকে আমরা ধরে নিতে হবে যে দিস কুরিয়া ইজ ডিউ টু রিউমেটিক ফিভার এবং তাকে রিউমেটিক ফিভার হিসেবে ট্রিটমেন্ট করা হবে। আর তদুর কার্ডাইটিসও তাই, ইন্ডোলেন্ট কার্ডাইটিস মানে রুটিন চেকআপে আসে আমি কার্ডাইটিসের ফিচার পাইলাম, ওই পেশেন্টটাকে আমি রিউমেটিক ফিভার হিসাবে ট্রিটমেন্ট করব। কারণ এটাকে ওই সময় যদি আমরা অ্যাড্রেস না করি তাহলে ওই যে রিউমেটিক ভালভুলার হার্ট ডিজিজ ডেভেলপ করতে পারে। এই জন্য এটাকে আমরা রিউমেটিক ফিভার হিসেবে ট্রিটমেন্ট করি। আর এখানে রিউমেটিক ফিভার এটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হলো প্রিভিয়াস হিস্টরি রিউমেটিক ফিভার থাকবে, রিউমেটিক হার্ট ডিজিজের ফাইন্ডিংস থাকবে, প্লাস এভিডেন্স অফ রিসেন্ট গ্রুপ এ বিটা ইনফেকশন উইথ ওয়ান মেজর ও টু মাইনর ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়া তোমাদের মনে রাখতে হবে যেখানে রিউমেটিক ফিভার। দেখো ফিচারস অফ কার্ডাইটিস। এন্ডোকার্ডাইটিস হইলে আমরা মারমার পাবো ডিউ টু ভালভুলার ইনভলভমেন্ট। মায়োকার্ডাইটিস হইলে আমরা টেকিকার্ডিয়া পাবো, কন্ডাকশন দিবে ওই যে হেভি ব্লক এসএনও ব্লক, কন্ডাকশন ব্লক পাবো, কার্ডিওমেগালি পাবো। পেরিকার্ডাইটিস হলে পেরিকার্ডিয়াল রাফ পাবো অথবা ইনফেকশন পাবো। এই যে কোনো একটা ফিচার থাকলে আমরা বলবো যে তোমার এই পেশেন্ট ইজ কার্ডাইটিস। হ্যাঁ, যে কোনো একটা যদি সেগমেন্ট অথবা এন্ডোকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস কোনটাতে কি রকম আসতে পারে, এই যে কোনো একটা ফিচার নিয়ে আসলে আমরা কার্ডাইটিস বলবো। কমন মারমার এই যে আমরা রিউমেটিক আছে হাই পিচ পেনসিস্টোলিক মারমার রেডিয়েটিং টু দ্য axilla because of the mitral regurgitation.
মানে পেনসিস্টোলিক মারমার পাওয়া যাবে ইন দ্য অ্যাপিক্যাল এরিয়া রেডিয়েটিং টু দ্য এক্সিলা উইথ ইকুয়াল ইন্টেন্সিটি, কথা বলতে হবে। আরেকটা মারমার পাওয়া যায় এপিক্যাল এন্ড মিড ডায়াস্টোলিক মারমার ডিউ টু রিলেটিভ ম্যাটার। এপিক্যাল ওই যে অ্যাপেক্সে রিগার্জিটেশন মাইটাল রিগার্জিটেশন মারমারও তোমার মাইটাল এরিয়াতে পাওয়া যায়। আর এপিক্যাল অ্যাপেক্স অফ দ্য হার্ট যেখানে অ্যাপেক্স যেখানে পাওয়া যায় এখানে তুমি একটা পাইতে পারো, এটা হলো মিড ডায়াস্টোলিক মারমার ডিউ টু রিলেটিভ স্টেনোসিস অফ দ্য মাইটাল ভাব তো ইডিয়ামেটাস হয়ে যায়, তো ইডিয়ামেটাস হওয়ার কারণে স্টেনোসিস হওয়ার কারণে ওইখানে ডায়াস্টোলিক মারমার পাওয়া যেতে পারে। হাই পিচ ক্রিসেন্ডো ডায়াস্টোলিক মারমার এওর্টিক রিগার্জিটেশনের জন্য তুমি আবার মারমার এই মারমার একটা পাই। তিনটা মারমার পাইতে পারি আমরা রিউমেটিক ফিভার, এটা মনে রাখতে। আচ্ছা এখানে কতগুলো সবই দিয়েছি আমি। সিনেনাম কোরিয়াতে দেখো, সিনেনাম কোরিয়াতে পেশেন্ট দেখলে মিল্ক মেড সাইন, যদি বাচ্চাকে যদি রিউমেটিক কোরিয়া যদি সাফারিং হয় রিউমেটিক তাহলে হ্যান্ডশেক করলে দেখবা যে সে অনবরত হ্যান্ডশেক করতেই থাকে। পরে এটাকে মিল্ক মেড সাইন বলে। তারপরে তাকে প্রনেটাল সাইন বলে, বাচ্চাটিকে দুইটা হাত উপরে তুলতে বলে, তারা উপরে তোলার পরে এটা প্রনেটেড আউটওয়ার্ড হয়ে যাবে। হ্যাঁ, আর পরে ডাটর সাইন, যদি জিহ্বাটা বাহির করতে বলে জিহ্বাটা বাহির করে আবার দুকায় আবার বাহির করে, এটাকে রেপটাইল সাইনও বলে। ওই যে আমাদের যে স্নেক বা সাপরা যে জিহ্বা বারবার বারবার বাহির করে দুকায় বাহির করে দুকায় সেই রকম করে আর কি, এই জন্য রেপটাইল সাইনও বলে আমরা। আর পরে হলো তোমার রেপটাইল সাইন রুমেটিক কোরিয়াতে ইরেথিয়া মার্জিনাটাম। ওই তোমরা শুনতেছো? জি স্যার। স্যার শোনা যাচ্ছে স্যার। মার্জিনাটাম যেখানে কারসার দেখাইতেছি ইরেথিয়া মার্জিনাটাম, এটা মিনিটে চলে আসে, মিনিটে আমি কোনো সময় দেখি নাই, এটা নাকি খুব ট্রানজিয়েন্ট চলে আসে। আর একটা সাবকিউটিনিয়াস নুডুল, এই দেখছো এখানে একটা আছে। আর ইরেথিয়া মার্জিনাটাম একটা ছোট্ট একটা বাচ্চা রেয়ার এটা পাওয়া যায় 3% কেসেস। হ্যাঁ তোমরা এটা পাবা। সিনেরাম কোরিয়া দেখো, তোমাকে একটু আমি আলাপ করে ফেলছি। মিল্ক মেড সাইন স্পুনিং অর প্রনেশন অফ দ্য হ্যান্ড when patient arms are extended, যখন আর্মকে এক্সটেন্ড করবে তখন তোমার হ্যান্ডটা কি হবে, স্পুনিং হবে আর প্রনেটেড। আর উলমানিয়ান অর ডার্টিং মুভমেন্ট অফ দ্য টাং আপন প্রোটিউশন, এটা বললাম ডিটোরিয়েশন অফ দ্য হ্যান্ডরাইটিং। বাচ্চাকে যদি একটা তোমার রিউমেটিক ফিভার যদি কেস থাকে তাহলে আমরা বাচ্চাকে একটা লিখতে দেই, তখন দেখবে জিজ্ঞেস করতে হবে মাকে, এখন যে লেখাটা আগে লেখার চেয়ে খারাপ না ভালো? মা বলবে যে আগে তো ভালোই লিখতো, এখন আর লেখাগুলা সুন্দর না বা খারাপ হয়ে গেছে। এটা একটা সিনেরাম কোরিয়ার একটা সাইন। তোমার এইখানটা কি সিনেরাম কোরিয়া পরাদের সাইন ও সিনেরাম কোরিয়া অনেকগুলা দিব, এর মধ্যে কিছু থাকবে এই ফিচারগুলা, কিছু থাকবে অন্যান্য ফিচার আমরা অ্যাড করিয়া তোমাদের এমসিকিউ প্রশ্ন দিতে পারি, অথবা বেস্ট সিলেকশন আনসার এটাও দিতে পারি এই এখান থেকে। ডায়াগনোসিস তো আমি বললাম যে ক্লিনিক্যাল ফিচার আর রিলেভেন্ট ইনভেস্টিগেশন, এটার জন্য স্পেসিফিক কোনো ইনভেস্টিগেশন নাই যে ইনভেস্টিগেশন দিয়ে আমরা ডায়াগনোসিস, এটা হলো টোটাল কতগুলা ক্লিনিক্যাল সাইন এন্ড সিম্পটমকে আমরা এগ্রিগেট করে জোনস ক্রাইটেরিয়ার মধ্যে ফেলায় আমরা ডায়াগনোসিস করি। এই যে এখানে আমরা যেটা বললাম সিবিসি কমপ্লিট ব্লাড ফিল্ম, এইগুলা সবগুলাই নন স্পেসিফিক, নট হেল্পফুল। এইগুলা করি কারণ হইলো অ্যাকুট ফেজ রিঅ্যাক্টেন্টটা করব মাইনর ক্রাইটেরিয়া আমরা আছে কিনা এটা খোঁজার জন্য। মাইনর ক্রাইটেরিয়া হেল্পফুল না, আমরা অ্যাকুট রিউমেটিক ফিভার ডায়াগনোস করতে হলে একটা মেজর দুইটা মাইনর, মাইনরের মধ্যে ইএসএস সিআরপি এই ইনভেস্টিগেশনটা কর মাইনর ক্রাইটেরিয়া আছে কিনা দেখার জন্য। আর এক্সরে চেষ্টা করি কার্ডিওমেগালি বা কার্ডাইটিস থাকলে আমরা ট্রিটমেন্ট প্রটোকলটাও এরকম করি, ডায়াগনোসিসও অন্যরকম বলি। আর ইসিজি করি কেন, প্রলং পিআর ইন্টারভেল, আমরা আগে বলছিলাম মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে প্রলং পিআর ইন্টারভেল ইজ ওয়ান অফ দ্য মাইনর ক্রাইটেরিয়া। প্রলং ইন্টারভেল, তাহলে আমরা পিআর ইন্টারভেলটা জানতে হবে। তোমরা বলো দেখি একজনে, বিল্লাল হোসেন বলো দেখি পিআর ইন্টারভেল নরমালি কত, একজনে বলো পিআর ইন্টারভেল নরমালি কত ইসিজি তে? 0.12 থেকে 0.20। 0.20, হ্যাঁ ইয়েস সুন্দর বলছো। এইটার জন্য, অর্থাৎ তার প্রলং পিআর ইন্টারভেল আছে কিনা এটা বোঝার জন্য এই ইনভেস্টিগেশনও করি, এক্সরেটা করি, কার্ডিওমেগালি আছে কিনা, অ্যাকিউট ফেস রিঅ্যাক্টেন্টটা করি, তার ওই যে মাইনর ক্রাইটেরিয়া হেল্পফুল করা এইটা ক্রাইটেরিয়া হেল্প নেওয়ার জন্য
এখানে সিবিসি পিবিএফ টিসিডিসি লিউকোসাইটোসিস একটা ক্রাইটেরিয়া ছিল, এটা আমরা করি। আর এখানে আর পরে করে ইসিজি করি ওই যে একটা, তারপরে ইকোকার্ডিওগ্রাফি করি টু ডিটেক্ট এভিডেন্স অফ কার্ডাইটিস। ইকোকার্ডিওগ্রাফিটা হলো স্পেসিফিক, ইসিজি চেয়েও স্পেসিফিক, এই জন্য আমরা এটা আর আর 600টা করি গ্রুপে বিটা হিমোলাইট স্পেকট্রোগ্রাফ আছে কিনা চলে, এই ইনভেস্টিগেশন গুলো আমরা করি। তারপরে প্রথমে পেশেন্টকে ট্রিটমেন্ট হলো কাউন্সিল অ্যাবাউট দ্য ডিজিজ কমপ্লিকেশন, তারপরে পরে স্ট্রিক্টনেস টু দ্য পেনিসিলিন। তার এই রোগীকে অবশ্যই কাউন্সিলিং করতে হবে, ট্রিটমেন্ট ইম্পর্টেন্ট, তাদেরকে ভালো করে বুঝিয়ে বলতে হবে অ্যান্টিবায়োটিক প্রোফাইলাক্সিস দিব না পেনিসিলিন, ওরা ঠিকমতো ইনজেকশনটা নেয় না, কারণ খুব পেইনফুল হয়, তো তাদেরকে বলে দিতে হবে যে ইনজেকশনটা না দিলে তার হার্টটা নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, এই কথাটা বলতে হবে এবং প্রপারলি নিতে হবে বলতে হবে। এটা হলো তার প্রোফাইলাক্সিস জন্য। আর যখন অ্যাকুট ফেজে ভর্তি হয় তখন আমরা কি করি, বেড রেস্ট দেই, ইমোবিলাইজেশন করি এফেক্টেড জয়েন্ট, তারপরে ক্লোজ মনিটরিং অফ ফিচারস অফ কার্ডাইটিস। কার্ডাইটিস যখন অ্যাডমিশন হয় তখন কার্ডাইটিস নাও থাকতে পারে, পরবর্তীতে ডেভেলপ করতে পারে, এই যে আমরা ক্লোজ মনিটরিং অফ কার্ডাইটিস করব। কার্ডাইটিস হলে তার ডেভেলপে তার ট্রিটমেন্ট প্রোটোকলটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, কার্ডাইটিস দেখো আমরা ট্রিটমেন্ট কি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, অ্যাসপিরিন, স্টেরয়েড। কখন শুধু যদি পলি আর্থ্রাইটিস অথবা আইসোলেটেড কার্ডাইটিস নিয়ে আছে উইদাউট কার্ডিওমেগালি ও সিসিএফ, তাহলে আমরা অ্যাসপিরিন দিই। কথাটা ভালো করে খেয়াল করো, পলি আর্থ্রাইটিস অথবা আইসোলেটেড কার্ডাইটিস উইদাউট কার্ডিওমেগালি ও সিসিএফ। তোমার কার্ডাইটিস আছে কিন্তু কার্ডিওমেগালি নাই, সিসিএফ নাই, আবার পলি আর্থ্রাইটিস আছে, তখন আমরা অ্যাসপিরিন দিব। অ্যাসপিরিনটা কিভাবে দিব তোমরা দেখে নিবা। পেশেন্ট উইথ কার্ডাইটিস এন্ড কার্ডিওমেগালি সিসিএফ যদি হয় প্রেডিসোলন দিব, পরে আমরা ট্যাপারিং এ যখন যাব প্রেডিসোলন তখন আমরা অ্যাসপিরিন যোগ করব। ডোজটা তোমরা বই থেকে পড়ে নিবা, এটা বলতে গেলে অনেক সময় নিবা। ট্রিটমেন্ট অফ সিন্ডেনাম কোরিয়া আমরা ফেনোবারবিটন দেই, হ্যালোপেরিডোলাইন দেই, ক্লোপ্রোমাজিনো দেই, ডিউরেশন অফ ডিপেন্ড আপন দ্য রেসপন্স অফ দ্য পেশেন্ট। ডোজ ইজ ইনক্রিজ, একটা ডোজে একটা টাইট্রেশন করতে হয়। প্রথমে আমরা হায়ার ডোজ দেয় না, প্রথমে মিনিমাম ডোজ দিয়ে আমরা আস্তে আস্তে ট্যাপারিং করি, ইনক্রিজিং করি, টাইট্রেশন করে বাড়াই, আর রেসপন্স হওয়ার পরে আমরা গ্র্যাজুয়ালি ট্যাপারিং করি। তারপরে প্রিভেনশনটা দেখব। প্রিভেনশন হলো ফেনোক্সিমেথাইল, পেনিসিলিন ও এরিথ্রোমাইসিন ফর এটা হল প্রিভেনশন। এটা প্রাইমেটিভ ট্রিটমেন্টে আমরা ফেনোক্সিমেথাইল পেনিসিলিন দেই 10 ডেজ। অর্থাৎ ফেনোক্সিমেথাইল পেনিসিলিন যদি সেনসিটিভ হয় বা হাইপার সেনসিটিভ হয় তো আমরা এরিথ্রোমাইসিন দেই। আর প্রিভেনশনটা সেকেন্ডারি প্রিভেনশন আমরা দেই। কিভাবে শিডিউলটা আমরা দেখব। ফেনোক্সিমেথাইল পেনিসিলিন যদি 30 কেজির উপরে হয় 1.2 মিলিয়ন ইউনিট, অথবা পেনিসিলিন অনেক সময় বেনজাথিন পেনিসিলিন পাওয়া যায় না, তখন পেনিসিলিন দেয়, অথবা বেনজাথিন পেনিসিলিন বা পেনিসিলিনে যদি হাইপারসেনসিটিভিটি আমরা ইরিথ্রোমাইসিন দেয়। সালফারসালাজিন আমরা এটা প্র্যাকটিস করি না। কতক্ষণ দিতে হবে দেখো, রিউমেটিক ফিভার উইদাউট কার্ডাইটিস, খেয়াল করো, রিউমেটিক ফিভার উইদাউট কার্ডাইটিস 5 years or until 22 years of age which fever is longer। এখানে মনে হলো 5 বছর দিতে হবে। মনে করো একটা বাচ্চার 18 বছর বয়সে রিউমেটিক ফিভার নিয়ে 15 বছর বয়সে রিউমেটিক ফিভার নিয়ে আসবে, তখন তাকে 5 বছর দিতে হবে, অথবা 5 বছর তার দিলে তার 20 বছর পর্যন্ত হয়ে যায়। এখানে বলছে হুইচ ফিভার ইজ লঙ্গার, তাহলে তাকে 22 বছর 7 বছর তাকে দিতে হবে, 22 বছর বয়স পর্যন্ত দিতে হবে। আর একটা বাচ্চা 10 বছর বয়সে রিউমেটিক ফিভার আসলো, তাকে 22 বছর বয়স পর্যন্ত দিতে হবে। হ্যাঁ, এইভাবে তোমার হুইচ ফিভার ইজ বেশিক্ষণ দিতে হবে। রিউমেটিক ফিভার উইথ কার্ডাইটিস উইথ নো রেসিডুয়াল হার্ট ডিজিজ হলে আমরা 10 বছর দিব, ও আনটিল 30 ইয়ার্স অফ এজ হুইচ ফিভার ইজ লঙ্গার, এটাও এই। আর রিউমেটিক ফিভার উইথ কার্ডাইটিস এন্ড রেসিডুয়াল হার্ট ডিজিজ নিয়ে যদি আসে তাহলে আমরা লাইফ লং ইয়ে। রিউমেটিক হার্ট ডিজিজ এটা একটু সংক্ষেপে করতে হবে, এখানে বেশি ইলাবোরেট করার পরে অনেক সময়। রিউমেটিক ফিভার যদি আমরা প্রপারলি ট্রিটমেন্ট না করি, প্রপারলি ট্রিটমেন্ট যদি না করি, প্রোফাইলাক্সিস যদি না দেয়, তাহলে
patient ultimately will develop the rheumatic heart disease. কি হইতে পারে? mitral regurgitation, mitral stenosis, aortic regurgitation, aortic stenosis, tricuspid valve হইতে পারে রেয়ারলি। হ্যাঁ, mitral valve involvement manifest as এই যে বললাম regurgitation, mitral regurgitation অথবা mitral stenosis, aortic অথবা tricuspid valve involvement is rare. Rheumatic aortic stenosis has never been described below the age of 15 years. এটা তোমার জানা নিতে হবে। mitral regurgitation অনেকগুলা ফিচার এগুলা, এই পালস প্রেসারটা ইনক্রিজ হয়ে যাবে, ওয়াটার হ্যামার পালস হয়ে যাবে, ফার্স্ট সাউন্ড মেবি সব। আচ্ছা, এখানে মেইন যেটা ক্লাসিক্যাল ফাইন্ডিং, যেটা লাস্টেতে দেখো, দি ক্লাসিক্যাল ডায়াগনোসিস ফাইন্ডিংটা আমরা এটাকে এই জিনিসটা অবশ্যই বলতে হবে, সিস্টোলিক মারমার বেস হার্ট এট দ্য apex radiating equal intensity to the aortic regurgitation. দেখো pensystolic murmur, best heart in the apex radiating with equal intensity to the axilla and back, best heart in patient left decubitus position। এই কথাটা তোমাদের তাহলে ইম্পর্টেন্ট, এটা এই কথাটা অবশ্যই 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 বলতে হবে। বাকি ফাইন্ডিংগুলো তোমার স্পষ্ট নাও পাইতে পারো, বলতে হবে যে পেনসিস্টোলিক, তোমাদের এবার পরীক্ষাতে আছে হোয়াট আর দ্য কজেস অফ পেনসিস্টোলিক মারমার, এই যে মাইট্রাল রিগার্জিটেশন, ইট ইজ ওয়ান অফ দ্য কজেস অফ পেনসিস্টোলিক মারমার। আর একটা হলো ভেন্ট্রিকুলার সেপ্টাস ডিফেক্ট, ইজ ওয়ান অফ দ্য কজেস অফ পেনসিস্টোলিক মারমার। ট্রাইকাসপিড রিগার্জিটেশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজেস অফ পেনসিস্টোলিক মারমার। কিন্তু তোমার পেটেন্ট ডাক্টাস আর্টারিওস আছে, যেটা হয় এটা এটা হলো, এটা তো সিস্টোল হয়, ডায়াস্টোল হয়। অনেকে আবার দেখা যায় পিডিও দিয়ে দিচ্ছে আনসারে, পিডিএ তে মারমার টোটাল সিস্টোলের সময় পাওয়া যায়, টোটাল ডায়াস্টোলের সময় পাওয়া যায়, ভুল করে ফেলে। স্যার অ্যাপেক্স বিয়ারটা কি স্যার? এপেক্স, স্যার অ্যাপেক্স বিয়ারটা কি স্যার? এপেক্স, এপেক্স বুঝলাম না, আবার বলো, রিপিট প্লিজ। হ্যালো স্যার অ্যাপেক্স বিয়ারটা কি স্যার? এপেক্স বিয়ার কার্ডিওলজি না, এপেক্স বিয়ার সম্বন্ধে তো আমাদের এখানে কোনো ডিসকাশন তো নাই। এপেক্স বিয়ার বলে কোনো ইয়ে নাই এখানে, পাইপিং বল অ্যাপেক্স বিট হবে। এখানে তো এট দ্য এপেক্স, এপেক্স বিট না তো। দি ক্লাসিক্যাল ডায়াগনস্টিক সাইন ইজ দ্য পেনসিস্টোলিক মারমার, বেস্ট হার্ট এট দ্য এপেক্স। ওই যে হার্টের এপেক্স বিট যেখানে হবে ওইটাই তো এপেক্স আমাদের। হ্যাঁ, এটা এপেক্স বিট যেখানে হয় ওই জায়গাতে তোমার পেনসিস্টোলিক মারমারটা পাওয়া স্যার যায়। একবারে প্রথম পয়েন্টে স্যার ওই জায়গায় এফএক্স বিআর লিখা স্যার, এটা মানে এফএক্স বিট হবে। আচ্ছা সরি, এপেক্স বিট হবে, সরি, ঠিক আছে, এপেক্স বিট বলছে। ঠিক আছে ঠিক আছে, ওকে, কারেক্ট কারেক্ট কারেক্ট, এপেক্স বিট হবে, বিয়ার হচ্ছে, বানানটা বলেছি বিয়ার, টাইপ করতে তারা ভুল করে। ওকে ঠিক আছে, কারেক্ট। আচ্ছা, তারপরে এক্সরে টেস্ট করতে হবে টু সি দা কার্ডিয়াক এনলার্জমেন্ট। আচ্ছা, এইগুলা পাওয়া যাবে। এবং দি ডায়াগনস্টিক ইয়া হইলো তোমার কালার ডপলার ইকো। হ্যাঁ, এটাই। আচ্ছা, তোমাদের পরীক্ষাতে আবার প্রশ্ন করা হইলো কার্ডিওমেগালির একটা পিকচার দিলাম, বা বললাম এক্সরে দিলাম, কার্ডিওমেগালি বললাম কি কি ইনভেস্টিগেশন করবা, কার্ডিওমেগালি যে হইছে এটা কনফার্ম করার জন্য একটা ইনভেস্টিগেশন বলো, তার ইসিজি বলে, আর এক্সরে তো বলে, বা আমরা
স্যার আপনাকে শোনার জন্য স্যার।
স্যার আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না।
হ্যাঁ এখন শোনা যায়? হ্যালো, হ্যাঁ স্যার এখন শোনা যায়? এই সৌরভ, এই শোনা যাচ্ছে? স্যার এখন শোনা যাচ্ছে। স্যার এখন শোনা যাচ্ছে স্যার আপনাকে স্যার। এই তাহমিদ, আহনাব শোনা যাচ্ছে? জি স্যার। হ্যালো, জি স্যার শোনা যায়। বলছে কিন্তু সাউন্ড স্যার শোনা যাচ্ছে স্যার। এই বলো রেসপন্স করো সৌরভ। স্যার আমরা আপনাকে শুনতে পাচ্ছি স্যার। জি স্যার শোনা যায়। এই দীপ্তধর শোনা যায়? জি স্যার শোনা যাচ্ছে স্যার। ইম্পর্টেন্ট টপিক ছিল। করে দিলে এখন সাউন্ড মাইক্রোফোনে মানে ইয়ে হবে একটা প্রবলেম হচ্ছে। ভালো লাগছে। হ্যালো, অনেকগুলো বাকি রয়েছে। কয়টা স্যার বাকি? আর ক্লাস মানে 3-4টা লেকচার আছে। এটাতে ক্লিক করে দেন। হ্যালো, শোনা যায়? সাউন্ড আসতেছে না। সাউন্ড একদম আসতেছে। এখন শোনা যায়? হ্যালো, ইয়েস স্যার। যে সমস্যা হইতেছে রে ভাই। আচ্ছা শোনো, তোমার ওই যে কজেস অফ হার্ট ফেইলিওর, তোমাদের ইনফ্যান্ট এবং ইয়ং চিলড্রেনের কজেস গুলা ওই যে পিঙ্ক কালার দিয়ে আছে, এগুলা খেয়াল করো। আর অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ লিডিং টু দা হার্ট ফেইলিওর, এর মধ্যে হলো রিউমেটিক কার্ডাইটিস, ভালভুলার হার্ট ডিজিজ, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, hypertension due to glomerulonephritis, cardiomyopathy, viral myocarditis। এই কজগুলো হলো তোমাদেরকে যখন প্রশ্ন করা হবে, অলডার চিলড্রেন যখন বলা হবে এইগুলার মধ্যে থাকবে। তখন তোমাদেরকে আমরা যখন এমসিকিউ দিব, আনসার দ্য বেস্ট কোয়েশ্চন দিব, তখন আমরা মিক্সচার করে দিব। হ্যাঁ, তখন তোমাকে এখন বুঝে নিতে হবে যে কোন কোন সেক্টরের কথা বলা হয়েছে। মনে করে এ চিলড্রেন এজ 6 years develop heart disease due to, এখানে বিএসডি দিলাম, টিজিএ দিলাম, তারপরে রিউমেটিক কার্ডাইটিস দিলাম, তারপরে তখন তোমাকে ওই যে তোমাকে তো চয়েস করতে হলে তোমার এই যে হোয়াইট রিজনে যেগুলো আছে এগুলোর মধ্যে যেগুলো আছে এগুলো চয়েস করতে হবে। ওই যে ইনফ্যান্ট এবং ইয়ং চিলড্রেন কজগুলো তোমার এখানে আনলে ভুল হয়ে যায়। এই জন্য তোমাদেরকে পিঙ্ক কালার দিছি, হোয়াইট। আর কিছু ডিজিজ নন কার্ডিয়াক কজেস লিডিং টু দা হার্ট ফেলিওর, এইগুলোর মধ্যে হইলো ফ্লুইড ওভারলোড, দেখতেছো তো, সেপ্টিসেমিয়া আর পেরিনেটাল অ্যাসপেক্সিয়া। আমাদের বাচ্চা যে নিওনেট ইউনিটে ভর্তি হয়েছে, পেরিনেটাল অ্যাসপেক্সিয়া অনেক সময় কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে এবং লিডিং টু দা হার্ট ফেলিওর। তারপরে হলো সিভিয়ার অ্যানিমিয়া, ওয়েট ভেরি ভেরি, এন্ড থাইরোটক্সিকোসিস। এইগুলা হলো নন কার্ডিয়াক কজেস লিডিং টু দা হার্ট ফেলিওর। তোমাদের এটা জানতে হবে। হার্ট ফেলিওরকে বিভিন্ন ফর্মে আবার ভাগ করা হয়েছে, এটা অ্যাকর্ডিং টু ইটিওলজিক্যাল কজে এটা হবে। আর হার্ট ফেলিওরকে আবার সিস্টোলিক ও ডায়াস্টোলিক হার্ট ফেলিওর, হাই আউটপুট ও লো আউটপুট ফেলিওর, রাইট সাইডেড ও লেফট সাইডেড ফেলিওর, ফরওয়ার্ড ও ব্যাকওয়ার্ড ফেলিওর, অ্যাকিউট এবং ক্রনিক, এইভাবে নানান ভাবে ভাগ করা হয়েছে। আচ্ছা আমরা চলি। মেকানিজম অফ হার্ট ফেলিওর দেখো, সিস্টোলিক হার্ট ফেলিওরে দেখো ইম্পেয়ারমেন্ট অফ দ্য মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি। এখানে হয় যে জিনিসটা হলো মায়োকার্ডিয়াম কন্ট্রাকশন করতে পারে না, ফোর্স অফ কন্ট্রাকশন থাকে। তারপরে উইকেনিং এর সিস্টোলিক কন্ট্রাকশন লিডিং টু দা রিডিউস স্ট্রোক ভলিউম, লিডিং টু দা রিডিউস কার্ডিয়াক আউটপুট। এটা হলো সিস্টেম। আর ডায়াস্টোলিক হার্ট ফেলিওরে কি হয়, ইম্পেয়ার রিল্যাক্সেশন, এখানে হার্টটা রিল্যাক্স করতে পারে না। যেমন কার্ডিওমায়োপ্যাথিতে অনেক সময় কি হয়, তো রিল্যাক্স করতে পারে না। রিল্যাক্স না করলে তো ফিলিং হবে না, ফিলিং না হলে তো যখন পাম্পে যখন ব্লাড বাহির করবে তখন ব্লাড বেশি ফিল হলে না বেশি আউট হয়ে চলে আসবে। যখন ফিলিং প্রপারলি ফিলিং না হওয়ার পরে কার্ডিয়াক আউটপুটটা কমে। এলিভেটেড ভেন্ট্রিকুলার ডায়াস্টোলিক প্রেসার এন্ড রিডিউস দ্য স্ট্রোক ভলিউম এন্ড কার্ডিয়াক আউটপুট। এই দুইটা তো মেকানিজম তোমাদের জানতে হবে, এখান থেকে অস্থির দিতে পারে।
দেখো প্যাথোফিজিওলজি অফ হোয়েন হার্ট ফেল। আচ্ছা এখন দেখো ফিচার্স অফ পালমোনারি ওভারলোড, অর্থাৎ লেফট সাইডেড হার্ট ফেলিওর। এখানে প্রশ্ন তোমার ভাইভাতেও ধরতে পারে, এমসিকিউ ধরতে পারে, আর রিটেন প্রশ্ন তোমার আসতে পারে। হোয়াট আর দ্য ফিচার্স অফ লেফট সাইডেড হার্ট ফেলিওর? এই শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার। স্যার শোনা যায়? আচ্ছা, ফিচার্স অফ লেফট সাইডেড হার্ট ফেলিওর হইব কি রকম? রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। এখানে রিপারেট বানানো টাইপিং এ মিস্টেক আছে, তোমরা একটু কারেকশন করে নিও। রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসবে লেফট সাইডে হইলে। লেফট সাইডে হলে রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসবে কারণটা হলো লেফট সাইড ফেলিওর মানে কি, লাংস থেকে ব্লাডটা ড্রেন করে আর লেফট হার্টে ঢুকতে পারতেছে না, পালমোনারি কনজেশন হচ্ছে, এই জন্য পালমোনারি রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। আর কি হবে, লাংসে যে ফ্লুইড যদি জমা থাকে কাফিং হবে, ফ্রদি কাফিং হবে। আর এটাকে বাহির করার জন্য কি হইব, তার এই যে রেসপিরেটরি স্পেসটা কমে যাওয়ার জন্য, অক্সিজেনের কম হওয়ার কারণে আমাদের প্রোটেক্টিভ ফেনোমেনাতে কি হবে, বেশি শ্বাস নেবে, টেকিপনিয়া ডেভেলপ করবে। আর বেজেল অ্যাক্টিভিটি প্রত্যেকটা তোমার এক্সপ্লেনেশন আছে, কেন টেকিপনিয়া হবে, কেন প্রতিকাপ হবে, কেন রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, কেন বেজেল ক্যাভিটেশন হবে, প্রত্যেকটা তোমার এক্সপ্লেনেশন দিয়ে কি কোনো সমস্যা? আসসালামু আলাইকুম স্যার। বলেন, বোঝা যাচ্ছে? আমি যে বলতেছি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। স্যার আমাদের 11টা থেকে গাইনি ক্লাস স্যার, আরেকটা লিংকে। আচ্ছা ঠিক আছে, তারপর রাইট সাইডের ফেলিওরটা বলি। রাইট সাইডের ফেলিওরটা হলো, হ্যাঁ স্যার। ফেলিওরটা কি রকম আসবে? আপার কোয়াড অ্যাবডোমিনাল পেইন। কেন হবে বলো আপার অ্যাবডোমিনাল পেইন? আপার রাইট সাইডের অ্যাবডোমিনাল পেইন কেন হবে রাইট সাইডে হার্ট ফেলিওর হইলে? রাইট কনজেশন অফ লিভার। হ্যাঁ কেন বলো দেখি? কনজেশন অফ লিভার। হ্যাঁ লিভারের কথা, গুড, ভেরি গুড, তুমি বলছো। তারপর ডিপেন্ডেন্ট ইডেমা কেন হবে? টেন্ডার হেপাটোমেগালি তো তুমি বুঝতে, কনজেশন হওয়ার জন্য টেন্ডার সাডেন কনজেশন অন দ্য লিভার কজিং দ্য টেন্ডারনেস অফ দ্য লিভার। তারপর রেইজ জেবিবি হবে, এটাও সেম কারণে, তোমার রাইট এট্রিয়ামে ব্লাডটা কনজেশন থাকার কারণে। আচ্ছা ঠিক আছে, তোমরা ক্লাস আছে না গাইনি নিচে, আর বাকি রইলো আর পড়াশোনা। ওকে, হ্যাঁ নমস্কার স্যার। আচ্ছা নমস্কার। হ্যাঁ হ্যালো, ওই হুমায়ুন